গুড মর্নিং বন্ধুরা। আজও আমি তোমাদের আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন আসার কথা সেরকম 15টি অঙ্কের একটা সেট করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক, সায়ন প্রতিদিন সকাল 9টায় বাড়ি থেকে বের হয় এবং সকাল 10:30টায় অফিসে পৌঁছায়। একদিন তিনি সকাল 9টায় বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু 1/3 দূরত্ব স্বাভাবিক গতির 3/4 গতিতে এবং বাকি দূরত্ব স্বাভাবিক গতির 4/3 গতিতে অতিক্রম করেছিলেন। সেদিন সায়ন অফিসে কখন পৌঁছল? তাহলে দেখো, সায়ন 9টায় বেরিয়েছিল আর অফিস পৌঁছলো 10:30টায়। তাহলে তার অফিস যেতে অ্যাকচুয়াল তার সময় লাগতো হচ্ছে 1.5 ঘন্টা, তাই তো? আমি ধরে নিই সায়নের স্বাভাবিক গতিবেগ 2x কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে 1.5 ঘন্টায় সে কত পথ যাবে? 1.5 ঘন্টায় যাবে হচ্ছে 2x ইন্টু 1.5 মানে হচ্ছে 3/2, দেখো 3x কিমি। তার মানে তার বাড়ি থেকে অফিসের দূরত্ব হচ্ছে 3x কিলোমিটার। ঠিক আছে, এইবার দেখো, একদিন সকালে 9টার সময় বেরোলেন এবং 1/3 দূরত্ব, 1/3 দূরত্ব মানে 3xের 1/3 দূরত্ব মানে x কিলোমিটার। এবং কি বলেছে? স্বাভাবিক গতি 3/4 গতিতে। তা স্বাভাবিক গতি ছিল কত না 2x কিলোমিটার, তাহলে গতিটা কত হবে? 2x ইন্টু 3/4 মানে 3x/2 কিলোমিটার প্রতি আওয়ার। তাহলে তার এইটুকু প্রথম x কিলোমিটার যেতে কত সময় লাগবে? টাইম ইজুকাল টু আমরা কি জানি? টাইম ইজুকাল টু আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স কত? x, আর স্পিড কত? 3x/2, উল্টে যাবে, 2টা উপরে চলে গেল, x, তাহলে 2/3 আওয়ার। তাহলে প্রথম x কিমি যেতে তার সময় লাগলো 2/3 আওয়ার। এবার পরের তাহলে কতটা পথ বাকি থাকলো? পরে বাকি থাকলো, মোট দূরত্ব ছিল আমার 3x, x কিলোমিটার চলে গেছে, বাকি থাকছে 2x কিলোমিটার। আর তখন তার গতিবেগ বলেছে কি না স্বাভাবিক গতি 4/3 গতিতে। তা স্বাভাবিক গতি কত ছিল? স্বাভাবিক গতি ছিল 2x কিলোমিটার, এর 4/3 গতি মানে 4 দুগুণে 8x/3 কিলোমিটার প্রতি আওয়ার। তাহলে এইবার তার কত সময় লাগছে? এবার তার সময় লাগবে, টাইম ইজুকাল টু সেই একই, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত না ডিস্টেন্স 2x কিলোমিটার, আর স্পিড হচ্ছে 8x/3, 3টা উপরে চলে যাবে, x কেটে গেল, 4 দুগুণে 8, তাহলে 3/4 আওয়ার। ঠিক আছে, তাহলে মোট তার বাড়ি থেকে অফিস যেতে কত সময় লাগবে না মোট বাড়ি থেকে অফিস যেতে 2/3 ঘন্টা প্লাস 3/4 ঘন্টা। তাহলে হচ্ছে 4 দুগুণে 8, 3 তিরিকে 9, 3 চারা 12, তাহলে হচ্ছে 17/12 ঘন্টা। তার মানে হচ্ছে 1/5 ঘন্টা। এই 5/12কে যদি 60 দিয়ে গুণ করে দিই তাহলে 5/12 60, তাহলে 1 ঘন্টা 25 মিনিট, তাই তো তার অফিস থেকে বাড়ি যেতে। তাহলে 9টায় যদি সে বেরিয়ে থাকে তাহলে 1 ঘন্টা 25 মিনিট পর অফিস পৌঁছে যাবে, তাহলে 10টা 25-এ অফিস পৌঁছাবে। তাহলে উত্তর 1। পরের অঙ্ক বলেছে 64⁻³ ইন্টু 1/4⁻³ এর মান কত? ঠিক আছে, এবার কি বলেছে না 64⁻², এই যখন মাইনাস থাকে তার মানে এটাকে উল্টে দিয়ে প্লাস করে নিতে হয়। তাহলে এটা হবে 1/64⁻² ইন্টু 1/4⁻³ তাহলে 1/4কে উল্টে দেবো, তাহলে 4⁻3। তাহলে দেখো 64 মানে 4³ ইন্টু 4⁻3। এই দেখো, এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1/4² ইন্টু 4³ তাহলে 4² আর 4³ কেটে দিলে 4 পড়ে থাকবে, তাহলে উত্তর 4, তাহলে 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এ একটি কাজ শেষ করতে বি এর দ্বিগুণ এবং সি এর 3 গুণ সময় নেয়। একসাথে কাজ করলে তারা 2 দিনে কাজ শেষ করতে পারে। বি একা কাজটি করতে পারে কত দিনে? তাহলে কি বলেছে না এ হচ্ছে বি এর দ্বিগুণ সময় নেয়, তার মানে এ ইন্টু 2
বি, মানে বি যত দিনে শেষ করে এ তার থেকে দ্বিগুণ সময় নেয়, আর সি এর 3 গুণ, তাহলে সি যত দিনে শেষ করে এ তার থেকে 3 গুণ সময় নেয়। তাহলে আমাদের এ বি আর সি যদি করি, তাহলে এর কত দিনে কাজটা করতে পারে আমরা ধরবো, আর 3 দুগুণে 6, তাহলে 6x দিনে এ কাজটা করতে পারে, এটা ধরি। তাহলে এ যদি 6x দিনে করে, বি করবে, দেখো বি হচ্ছে এর থেকে অর্ধেক দিনে কাজ করবে, কারণ এর দ্বিগুণ সময় নেয়, তাহলে বি করবে হচ্ছে 3x দিনে। আর সি দেখো সি এর থেকে এ 3 গুণ সময় নেয়, সি করবে 3 ভাগের 1 ভাগ সময়, তাহলে 6-এর 3 ভাগ মানে 2x দিনে। ঠিক আছে, তাহলে 6x 3x আর 2x এর লসাগু কত? 6x 3x আর 2x এর লসাগু হচ্ছে 6x ইউনিট। তাহলে মোট কাজের পরিমাণ 6x ইউনিট। তাহলে এ 6x দিনে 6x ইউনিট করে, একদিনে কত করবে? 1 ইউনিট। বি 3x দিনে 6x ইউনিট কাজ করে, একদিনে করবে 2 ইউনিট। সি 2x দিনে 6x ইউনিট কাজ করে, তাহলে একদিনে করবে 3 ইউনিট। তাহলে এ বি সি একত্রে একদিনে করবে 3 2 5 আর 1 6 ইউনিট কাজ। তাহলে কাজটা একদিনে 6 ইউনিট হয়ে যাচ্ছে। তাহলে তারা কত দিনে কাজ শেষ করে? তারা 2 দিনে কাজ শেষ করে। তাহলে 6 × 2, তাহলে 12 ইউনিট কাজ মোট। তাহলে এটাই হচ্ছে 6x এর সমান। তাহলে 6x সমান 12, তাহলে x সমান 2। এবার কি বলেছে? বি একা কাজটা কত সময় নেবে? বি কত দিন আমরা ধরেছিলাম? 3x, তাহলে 3 দুগুণে 6 দিন। উত্তর 2। একই দিকে 9 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা করা একজন ব্যক্তিকে অতিক্রম করতে একটি ট্রেনের 20 সেকেন্ড সময় লাগে। ট্রেনের দৈর্ঘ্য যদি 150 মিটার হয়, তাহলে ট্রেনটি 108 কিলোমিটার যেতে কত সময় নেবে? দেখো ট্রেনটি বলেছে কি না 20 সেকেন্ডে একটা ব্যক্তিকে অতিক্রম করছে। তাহলে 20 সেকেন্ডে একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে 20 সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। তাহলে ট্রেনটি 20 সেকেন্ডে 150 মিটার যায়। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 150/20 মিটার। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ মানুষটির সাপেক্ষে ট্রেনটির। তাহলে এটাকে যদি মিটার প্রতি সেকেন্ডে বেরিয়েছে, এটাকে কিমি প্রতি ঘন্টায় নিয়ে গেলে 18/5 দিয়ে গুণ করব। এবার এটা ক্যালকুলেশন করে দিই, 9 দুগুণে 18, 3 5 15, তাহলে 3 9 27 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে যেহেতু মানুষটি আর ট্রেনটি অভিমুখ একই দিকে, তাহলে এখানে আপেক্ষিক গতিবেগ বিয়োগ হবে। তার মানে ট্রেনের গতিবেগ মাইনাস মানুষের গতিবেগ, ট্রেন স্পিড মাইনাস মানুষের ম্যান স্পিড লিখলাম। তাহলে এইটাই সমান 27। তাহলে এখানে ট্রেনের স্পিড কত হবে? মানে মানুষের স্পিড বলেছে 9 কিলোমিটার, 27, তাহলে ট্রেনের স্পিড হবে হচ্ছে 36 কিলোমিটার প্রতি আওয়ার। তাহলে এবার 108 কিলোমিটার যেতে ট্রেনটার কত সময় লাগবে? 108 কিলোমিটার যেতে ট্রেনটার সময় লাগবে 108/36, মানে 3 ঘন্টা। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি a + b + c = 6 এবং a² + b² + c² = 14 হয়, তবে ab + bc + ca = কত? ঠিক আছে, তাহলে আমরা শুরু করব হচ্ছে a + b + c = 6। উভয় দিকে বর্গ করে দেবো। তাহলে a + b + c তার হোল স্কোয়ার আর 6² তাহলে a + b + c হোল স্কোয়ারের ফর্মুলাটা কি না a² + b² + c² + 2ab + 2bc + 2ca আর 6 6 36। দেখো a² + b² + c² মান দিয়ে দিয়েছে 14, +2 এখান থেকে কমন নিয়ে নেব, ab + bc + ca = 36। তাহলে 2 × ab + bc + ca = 36 - 14, মানে হচ্ছে 22। তাহলে ab + bc + ca = 22/2 = 11। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি একটি আয়তক্ষেত্রের কর্ণ 17 সেন্টিমিটার লম্বা হয় এবং আয়তক্ষেত্রের পরিধি 46 সেন্টিমিটার হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো। দেখো ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a সেন্টিমিটার এবং প্রস্থ b সেন্টিমিটার। তাহলে দেখো আয়তক্ষেত্রের কর্ণ কত হবে না √a² + b²। তাহলে এটাই বলে দিয়েছে সমান 17। তাহলে এটাকে যদি উভয় দিকে বর্গ করে দিই কী পাবো? a² + b² = 17²। 17² মানে 289।
ঠিক আছে। এবার বলেছে পরিধি 46। আয়তক্ষেত্রের পরিধির ফর্মুলা কি? 2 ইন্টু এ প্লাস বি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাই সমান সমান বলেছে 46। তাহলে এ প্লাস বি সমান সমান 23। এইবার আমরা কি করব, উভয় দিকে বর্গ করে দেবো। তাহলে এসে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর 23 স্কোয়ার, 23 স্কোয়ার কত? 529। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কত বেরিয়ে আছে? 289, এটাই এখানে বসিয়ে দেবো, প্লাস 2ab সমান সমান 529। তাহলে 2ab সমান সমান 529 মাইনাস 289, এটা হবে 240। তাহলে এবি সমান সমান কত হবে? তাহলে এবি সমান সমান হবে হচ্ছে 240/2 সমান সমান 120। দেখো, এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 3105-এর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল 3, 4, 5 এবং 6 দ্বারা বিভাজ্য হবে। তো এক্ষেত্রে আমাদের কী করতে হবে না, 3, 4, 5 আর 6-এর লসাগু বার করতে হবে। তাহলে লসাগু করে দিই, 3 1 3, 4, 5, 3 2 6, 2 1 2 2 4, 5 2 1 2, আর যাবে না। তাহলে 5 2 10, 10 2 20, 3 20 60। তাহলে লসাগু হচ্ছে 60। এবার 60 দিয়ে 3105-কে ভাগ করে দিতে হবে। তাহলে 5 6 30, 300, 105, তাহলে 60 1 60, তাহলে 45। এবার বলেছে কত যোগ করলে? যোগ করলে হবে 60 মাইনাস 45, মানে 15 যোগ করতে হবে। তাহলে উত্তর 3। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি বলতো কত বিয়োগ করলে, সেক্ষেত্রে উত্তর হতো 45। ঠিক আছে। আর যখন বলেছে যোগ করতে, তখন লসাগুর থেকে আমরা এই ভাগশেষটা বিয়োগ দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টি সংখ্যার গড় হলো 18, শেষ 3টি সংখ্যার গড় হলো 14, প্রথম এবং শেষ সংখ্যার যোগফল হলো 16, শেষ সংখ্যা হলো। তাহলে শেষ সংখ্যাটা বার করতে বলেছে। এবার 4টি সংখ্যা ধরি, 4টি সংখ্যা আমরা ধরে নিই এ বি সি ডি। ঠিক আছে। এবার কি বলেছে না, প্রথম 3টি সংখ্যার গড় 18, তাহলে এ প্লাস বি প্লাস সি। তাহলে প্রথম 3টি সংখ্যার গড় 18 হলে প্রথম 3টি সংখ্যার সমষ্টি কত? 18 গুণ 3, 3 18 54। এবার বলছে শেষ 3টি সংখ্যার গড় 14, তাহলে শেষ 3টি সংখ্যা কী হবে? বি প্লাস সি প্লাস ডি। এর গড় হচ্ছে 14, তাহলে সমষ্টি হবে 3 14 42, 42। ঠিক আছে। আর বলেছে প্রথম ও শেষ সংখ্যা যোগফল হচ্ছে 16, তার মানে এ প্লাস ডি সমান সমান 16, আর ডিটা বার করতে বলেছে, তাই তো? তাহলে আমরা কি করব, দেখো এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 54, আর এ প্লাস এই বি প্লাস সি প্লাস ডি হচ্ছে 42। এই দুটোকে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কি হবে না, বিয়োগ করলে হবে বি আর সি কেটে যাবে, তাহলে থাকবে এ মাইনাস ডি সমান সমান 12। তাহলে এ মাইনাস ডি 12, আর আমরা জানি এ প্লাস ডি 16, তাহলে এ প্লাস ডি এখানে 16, এই দুটোকে বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে কি হবে না, এ কেটে যাবে, মাইনাস 2d সমান সমান -4, মাইনাস মাইনাস কেটে গেল, ডি সমান সমান 2। তাহলে শেষ সংখ্যাটি ডি 2, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 2 cos θ সমান সমান √3 হয়, তবে cos θ ইন্টু tan θ সমান সমান কত? তাহলে 2 cos θ সমান সমান √3, তাহলে cos θ সমান সমান √3/2, তাহলে cos θ √3/2, কসের কোন মানটা? √3, cos 30 √3, তাহলে থিটা সমান সমান 30 ডিগ্রি। এবার কার মান বার করতে বলেছে না, cos θ ইন্টু tan θ। তাহলে cos θ হচ্ছে cos 30 ইন্টু tan 30, তাহলে cos 30 মান কত? cos 30 মান হচ্ছে
√3/2, আর tan 30 মান কত 1/√3, √3 কেটে গেল হাফ, তাহলে উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল 18 বর্গ সেন্টিমিটার, এর উচ্চতা এবং ভূমি যথাক্রমে 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, ভূমির সমান্তরাল বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কি ট্র্যাপিজিয়ামটা কীরকম হয় না, ট্র্যাপিজিয়াম একটা এরকম হবে, এর হচ্ছে সমান্তরাল বাহু একটা এজ হয়, এটা যদি বি হয় এবং এর উচ্চতা যদি এইচ হয়, তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু এইচ ইন্টু এ প্লাস বি, তার মানে হাফ ইন্টু এইচ মানে হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এটা হচ্ছে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন অনুসারে এটাই সমান সমান 18 বর্গ সেন্টিমিটার। এবার কি কি দেওয়া আছে? হাফ ইন্টু উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। এ কত? এ বলেছে একটা সমান্তরাল বাহু 5, তাহলে 5, তাহলে বিটা বার করতে বলেছে সমান সমান 18। তাহলে 5 প্লাস বি সমান সমান কী হচ্ছে? 18 দুগুণে 36/3 সমান সমান 3 12 36। তাহলে বি সমান সমান কত হচ্ছে? বি সমান সমান 12 - 5 = 7। তাহলে কি বলেছে? ভূমির সমান্তরাল বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে হচ্ছে 7 সেন্টিমিটার, উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একজন ব্যক্তি 2টি ঘড়ি কিনেছেন 480 টাকায়, তিনি একটি ঘড়ি বিক্রি করেন 15% লোকসানে এবং অন্যটি 19% লাভে। তখন তিনি জানতে পারেন যে তিনি একই দামে উভয় ঘড়ি বিক্রি করেছেন। উভয় ঘড়ির ক্রয় মূল্য নির্ধারণ করুন। তাহলে কি হয়েছে না, 480 টাকায় দুটো ঘড়ি কিনেছেন। তা আমি ধরি একটি ঘড়ির ক্রয় মূল্য এ টাকা, অপর ঘড়ির ক্রয় মূল্য বি টাকা। ক্রয় মূল্য ধরেছি আমি। তাহলে প্রথম ঘড়িতে 15% লোকসান করেছেন, প্রথম ঘড়ির বিক্রয় মূল্য কত হবে? প্রথম ঘড়ির বিক্রয় মূল্য হবে এ ইন্টু 15% মানে 85/100। আর দ্বিতীয় ঘড়িতে কী করেছেন? 19% লাভ করেছেন। তাহলে দ্বিতীয় ঘড়ির বিক্রয় মূল্য কত হবে? দ্বিতীয় ঘড়ির বিক্রয় মূল্য হবে বি ইন্টু 119/100। ঠিক আছে, এবার তিনি জানতে পারেন যে উভয় ঘড়ি একই দামে বিক্রি করেছেন, তাহলে বিক্রয় মূল্য দুটো সমান, তাহলে এ দুটো সমান করে দিলাম। দিলে এবার যদি ক্যালকুলেশন করি, 5 × 7 = 85, 7 × 7 = 119। তাহলে A/B সমান 7/5, তাহলে সমান 7:5। তাহলে এর আনুপাতিক ভাগার কত? তাহলে এর আনুপাতিক ভাগার হবে হচ্ছে 7/7 + 5, তার মানে 7/12। তাহলে এবার এর দাম কত হবে? এর দাম হবে হচ্ছে ক্রয় মূল্য 7/12 × 480, কারণ দুটো ঘড়ির ক্রয় মূল্য 480 টাকা। তাহলে 12 দিয়ে 4 × 48, 4 × 7 = 28, 280 টাকা। তাহলে এর ক্রয় মূল্য 280 টাকা। তাহলে দুটোর দাম ছিল 480 টাকা, বি এর ক্রয় মূল্য হবে 200 টাকা। তাহলে উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি বাস 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাতায়াত করে। যদি গতিবেগ প্রতি ঘন্টায় 10 কিমি বাড়ানো হয় তবে একই সময়ে এটি আরও 20 কিলোমিটার বেশি যায়। প্রকৃত দূরত্ব নির্ণয় করো, মানে বাসটা কতটা পথ যাতায়াত করে। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নেব ধরি টি ঘন্টা সময় নেয়। প্রকৃত গতিবেগ 50 কিলোমিটার বেগে সেই জায়গায় যেতে তার সময় লাগে টি ঘন্টা। তাহলে দেখো 50 কিলোমিটার বেগে টি ঘন্টায় কতটা দূরত্ব যায়? আমরা জানি কি ডিস্টেন্স = স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত? 50 ইন্টু সময় কত? টাইম টি। তাহলে এত কিলোমিটার পথ যায়। এবার বলেছে যদি সে 10 কিলোমিটার গতিবেগ বাড়ায়, তার মানে গতিবেগ 60 কিলোমিটার হবে। তাহলে 60 কিলোমিটার বাড়ালে সে 20 কিলোমিটার বেশি যায়। তাহলে 60 কিলোমিটার বাড়ালে যে টি ঘন্টায় কতটা যাবে? 60 × টি। এইটা হচ্ছে এই পথের থেকে 20 কিলোমিটার বেশি, তাহলে সমান সমান -20। তাহলে দেখো কি হচ্ছে, বিয়োগ করলে 10টি সমান সমান 20, টি সমান সমান 2 ঘন্টা। তাহলে তার যাতায়াত মানে যে জায়গার থেকে এক জায়গায় যায় সেটা তার 2 ঘন্টা সময় লাগে। তাহলে মোট দূরত্ব কত হবে? 50 কিলোমিটার বেগে 2 ঘন্টায় কতটা পথ যায়? 50 কিলোমিটার বেগে 2 ঘন্টায় 100 কিলোমিটার পথ যায়। তাহলে দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার, উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি ক্লাসে 60% শিশু অঙ্ক পছন্দ করে, 45% বিজ্ঞান পছন্দ করে এবং 25% অঙ্ক ও বিজ্ঞান উভয়ই পছন্দ করে। অন্তত একটি বিষয় পছন্দ করে এমন শিশুর শতাংশ কত?
ঠিক আছে, এর একটা ফর্মুলা আছে যে একটি বিষয় পছন্দ করে এমন শিশুর শতাংশ হচ্ছে সমান সমান হচ্ছে অঙ্ক পছন্দ করা শিশু প্লাস বিজ্ঞান পছন্দ করা শিশু মাইনাস উভয় বিষয় পছন্দ করা শিশু। ঠিক আছে, তাহলে এবার আমি ফর্মুলাটা বসিয়ে দিই যে কী হচ্ছে, অঙ্ক পছন্দ করা শিশুর সংখ্যা পার্সেন্টেজ কত না 60% অঙ্ক পছন্দ করে, এবার 45% বিজ্ঞান পছন্দ করে, মাইনাস উভয় বিষয় পছন্দ করে হচ্ছে 25%। ঠিক আছে, তাহলে 60 + 45 হচ্ছে 105 মাইনাস 25 সমান সমান 80%। তাহলে 80% শিশু যারা অন্তত একটা সাবজেক্টই পছন্দ করে। উত্তর 4। সীতা 8টি কলম কেনে 7 টাকায় আর 6টি কলম বিক্রি করে 5 টাকায়, তার লাভ বা ক্ষতির শতাংশ কত? দেখো এই অঙ্কগুলো কি করে করব না, কি হচ্ছে 7 টাকায় কটি কলম কেনে? 8টি কলম, আর বিক্রি করে কত না 6টি কলম বিক্রি করে 5 টাকায়, তাহলে 5 টাকায় বিক্রি করে 6টি কলম। এইটার নিয়ম হচ্ছে যে এই 7 × 6 মাইনাস 8 × 4 বাই 7 × 6 × 100। এইবার এই ক্যালকুলেশনে যদি প্লাস আসে তাহলে লাভ হয়েছে, আর এই ক্যালকুলেশনে যদি মাইনাস আসে তাহলে ক্ষতি হয়েছে। তো 6 × 7 = 42 মাইনাস 8 × 5 তাহলে 5 × 8 = 40 বাই 6 × 7 = 42 ইন্টু 100, তাহলে কত হচ্ছে 2/42 ইন্টু 100 মানে 21, 100/21 আর এত পার্সেন্ট। আর সাইন বা চিহ্ন কি এসেছে? পজিটিভ, তার মানে লাভ হয়েছে 100/21% প্রফিট। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 5, 8, 2, 6, 9, 15, 12, 18 এই পরিসংখ্যানটির মিন ও মিডিয়ামের মধ্যে পার্থক্য কত? তাহলে আগে এর মিন বার করি। মিন কীভাবে বার করতে হয় না, এগুলো যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে মিন কত না 5 + 8 + 2 + 6 + 9 + 15 + 12 + 18 বাই কতগুলো সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8, 8 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 8 2 10 5 15 আর 6 21 আর 9 30 15 45 12 আর 18 30 45 আর 30 75, 75/8 সমান সমান 9.375। এটা হচ্ছে মিন। এবার মিডিয়ান করতে গেলে আমাদের কি করতে হয়, আগে এটা ছোট থেকে বড় সাজিয়ে নিতে হয়। তাহলে ছোট থেকে বড় সাজাই, যে প্রথমে আছে 2, তারপরে আছে 5, তারপরে 6, তারপরে 8, তারপরে 9, তারপরে 12, তারপরে 15, তারপরে 18। দেখো কটা ছিল? 8টা সংখ্যা, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা সংখ্যা। তাহলে এর মিডিয়ান কত হবে? এর মিডিয়ান হবে 8/2 মানে 4, তাহলে যেহেতু জোড় সংখ্যা 4 আর 5-এর যোগফল বাই 2, তার মানে হচ্ছে 4th নাম্বার প্লাস 5th নাম্বার বাই 2। তাহলে 4th নাম্বার কত? 8 + 9/2 মানে 17/2 মানে হচ্ছে 8.5। এবার তাহলে বলেছে কি না মিন অ্যান্ড মিডিয়ানের পার্থক্য, তাহলে 9.375 মাইনাস 8.5 সমান সমান 0.875। উত্তর 3।